আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে আছে 2024 সনের ফেব্রুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন? না, সেই মন্তব্যটা ওই রাজাকারের নাতিপুতি না। তিনি একটি মন্তব্য করেছেন যে মনে প্রাণে প্রস্তুত থাকুন, একটি দুর্ভিক্ষ আমাদের দেশে হানা দিতে পারে। শেখ হাসিনা বলেছিলেন 2024 সনের ফেব্রুয়ারি মাসে। এরপর তো তার পতন হলো, কিন্তু আসলে 2023 সন থেকেই নানা রকম ফোরকাস্ট, সেই ফোরকাস্টে আমাদের খাদ্য ঘাটতি, আমাদের শ্রমবাজার সংকুচিত হওয়া, ইউক্রেন যুদ্ধ, করোনার অভিঘাত এবং এই যে নানা রকম সমস্যার কারণে আমাদের যে ফুড সিকিউরিটি এটি ব্যাহত হবে, অর্থের সংকট হবে এবং আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এই যে এটা গ্লোবাল যে ইন্ডেক্সগুলো রয়েছে, যারা এই বিষয়গুলো ফোরকাস্ট করে, তারা 2023 সনে অসংখ্যবার বাংলাদেশকে সতর্ক করেছে যে তোমরা তোমাদের বাফার ফুড স্টক গড়ে তুলো, অর্থনীতিকে এইভাবে পুনরুদ্ধার করার চেষ্টা করে এইভাবে করো। কিন্তু আমাদের আসলে সেই কাজগুলো আমরা কখনো করতে পারিনি, এর মধ্যে সরকারের পতন হলো। তো 2023 সনে আমাদের যে দুর্ভিক্ষের অভিঘাতের যে ঝুঁকি ছিল, এটি 24 সনে এসে আরও বেশি হয়ে গেল। 24 সনে এসে আরও বেশি হয়ে গেল, 25 সনে আরও বেশি হয়ে গেল, 26 সনে এসে তার কোনো উন্নয়ন ঘটেনি, বরং আরও নতুন করে সমস্যা দেখা দিয়েছে। শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগ রিলেটেড ইকোনমি ছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, মুদি দোকান, টেন্ডারবাজি, পাবলিক ওয়ার্কস, যে বিরাট একটা কর্মযোগ্য ছিল, এটার অলমোস্ট 80% স্টপ হয়ে যায়। তো এই যে 80% স্টপ হয়ে যায়, আমাদের যে টোটাল জিডিপির যে অংশটি আওয়ামী লীগের লোকজন চালাতো, কারো বাস কোম্পানি ছিল, কারো লঞ্চ কোম্পানি ছিল, কারো ইন্ডাস্ট্রি ছিল, মিল কারখানা, গার্মেন্টস থেকে শুরু করে ব্যাংক, বিমা, সব কিছু তছনছ। যারা ব্যাংকের শেয়ার হোল্ডার ছিল তারা প্রাণ নিয়ে সব পালিয়ে গেছে এবং সেই ব্যাংকগুলো আরও খারাপ অবস্থা হয়ে গেছে। তো ফলে কি হলো, ব্যবসা বাণিজ্যের যে ঝুঁকি 2023-24 সনে ছিল, 25-এ এসে এটা আরও খারাপ হয়ে গেল। আমাদের শেয়ার মার্কেট, যে এখন বাংলাদেশে একটা শেয়ার মার্কেট আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না কারা বিনিয়োগ করছে, কত টাকা শেয়ার মার্কেটে এখন আছে। একসময় জানতাম যে শেয়ার মার্কেটে প্রায় 2 লক্ষ কোটি টাকার পুঁজি আছে, আমাদের দেশের মানুষ 2 লক্ষ কোটি টাকার পুঁজি আছে। এটা হারাতে হারাতে এখন ভ্যাক্সিমকো নাই, অমুক কোম্পানি নাই, অমুক কোম্পানি নাই, অন্তত 20 থেকে 25টি নাম্বার 1 যেটা টপ লিস্টেড কোম্পানি, যাদের শেয়ারের মূল্য এখন কাগজে ট্রেডিংয়ে হয় না সেই কোম্পানিগুলো। ফলে 2 লক্ষ কোটি টাকা শেয়ার বাজার, সেটা এখন 50,000 কোটি টাকা শেয়ার বাজার আছে কিনা আমি জানি না, যারা এক্সপার্ট আছে তারা ভালো বলতে পারবেন। আমাদের খেলাফি ঋণের, আওয়ামী লীগ জমানাতে কাগজে কলমে খেলাফি ঋণ ছিল 1,20,000 কোটি টাকা, এখন এটা প্রায় 5.5 লাখ কোটি টাকার খেলাফি ঋণ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগ জমানাতে আমাদের বিদেশি ঋণ ছিল 100 বিলিয়ন ইউএস ডলার, এটা এই মুহূর্তে আছে 120 বিলিয়ন ইউএস ডলার, 120 বিলিয়ন ইউএস ডলার। আচ্ছা, আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রের ব্যয়, ধরুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ 80 থেকে 82,000 কোটি টাকা ব্যয় হল। নতুন যে পে স্কেল চালু হয়েছে, সেই পে স্কেলে ব্যয় বেড়ে দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকা। টাকা কোথায় পাবেন? সরকারের যে স্বাভাবিক উন্নয়ন কর্মসূচিগুলো চলমান ছিল, সেই উন্নয়ন কর্মসূচির সঙ্গে আবার যুক্ত হয়েছে ফ্যামিলি কার্ড, খাল কাটা। তো খাল কাটা এবং ফ্যামিলি কার্ড, এই দুটো মিলে যদি আরও 50,000 কোটি টাকা যায় বছরে, কোথা থেকে টাকা আসবে বলেন? খাবার কিনবেন কি দিয়ে? এই সরকার ক্ষমতা আসার পরে 4 মাসে প্রথমত আমন ধান এবং বোরো ধান দুটোই কিন্তু মার খেয়েছে। পুরো হাওড় অঞ্চলের
কৃষক মানে দেউলিয়া হয়ে গেছে। এখন সরকার বলছে আমরা তোমাকে টাকা দেবো। টাকা দিয়ে আমি কী করবো? আমার তো মানে ওখানে যে ধান হতো, ধানই তো নাই। এই ধান আমি কোত্থেকে আনবো? আমাদের দেশের মানুষের যে ফুড সিকিউরিটি, এটা আপনি কীভাবে দেবেন? আবার অন্যদিকে ধানের যে মূল্য, ১ মণ ধানের যে মূল্য, তার চেয়ে আরও ২০০ টাকা বেশি দিয়ে শুধু ধান কাটাতে হচ্ছে। অর্থাৎ একজন লেবারকে নিতে হচ্ছে ১২০০ টাকা দিয়ে পার ডে ধান কাটার জন্য। আর ১ মণ ধান হয়তো তাকে ১,০০০ টাকায় ১ মণ ধান বিক্রি করতে হচ্ছে। সরকার চাল সংগ্রহ করছে, যে রেটে চাল সংগ্রহ করছে তাতে করে কৃষককে পার মণ ধানে বা চালে অ্যাটলিস্ট ২০০ থেকে ৩০০ টাকা পকেট থেকে দিয়ে তাকে সরকারের ভান্ডারে জমা দিতে হবে। এই যে কৃষক দেউলিয়া হয়ে যাচ্ছে, সে কোনো কিছুতে আবাদ করছে না, এবং একটা ফসল আমাদের দেশে, সেটা ধান, চাল, এটা তো মেইন ফসল আমাদের ক্রপ। এর বাইরে অন্য যে সকল অর্থকরী ফসল আছে, একটা সিঙ্গেল ফসল দেখান যে ফসল দিয়ে কৃষকের মুখে আপনি হাসি ফোটাতে পারবেন। আলুর অবস্থা কি, পেঁয়াজের অবস্থা কি, রসুন, আদা, কোন একটা ফসল আপনার ঠিক মতো আছে? কৃষক এখানে কোনো কিছু পাচ্ছে। এর মধ্যে ডিজেল সংকটের কারণে যখন এই যে বোরো মরশুমে চলছিল, তখন আমনের যে ফলন হবে, এই জন্য ডিজেল, ওই সময়টাতে ডিজেল সংকট। সরকার ডিজেল কাট করবে, ওইটা করবে, ওইটা করবে, কিন্তু এই যে ১৫ দিন থেকে ১ মাস যে সংকটটা ছিল, একটা কৃত্রিম সংকট, একটা সিন্ডিকেট এই কাজটা করে ফেলেছে। এখন তো নাই সেই সংকট, কিন্তু একটা ফসল তো মার খেয়ে গেল। ফলে কি হলো, আমরা ইনুস জামানাতে সবাই বলে আসছিলাম যে ইনুস জামানাতে বিশ্বব্যাংক, IMF তারা যে ফোরকাস্ট করেছিল যে আমাদের যে জিডিপি, নর্মালি শেখ হাসিনার জামানাতে 6.5 অন অ্যাভারেজে গড়ে 10 বছর বাংলাদেশের জিডিপি ছিল। একমাত্র চীন ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ এই ইন জেনারেল এরকম একটা স্থিতিশীল জিডিপি তারা রাখতে পারে না। চীন অবশ্য 7.3% তাদের জিডিপি ছিল, কিন্তু 6.5 এই জিডিপি টানা 10 বছর পৃথিবীর খুব অল্প দেশ এটা রাখতে পেরেছে। সেই সফলতাটাই ইনুস জামানাতে এসে সবাই বলি করছিল যে এইভাবে যদি চলতে থাকে তাহলে 2026 সনের যে জিডিপিটা হবে, সেই জিডিপিটা হবে মাইনাস, কোনো প্লাস না, 1%ও না, -1%, -2%। এখন এটা যে এই সরকারের আমলে এসে মাইনাসের জায়গাতে প্লাস হবে, অর্থনীতি কোনো ইন্ডেক্স যেটিকে বলা হয়, এটি এখন পর্যন্ত তৈরি হয়নি। সরকারের আয় রোজগার বৃদ্ধি করা থেকে শুরু করে অন্য যে সমস্ত কাজকর্ম রয়েছে, কোনোটাতেই ওরকম কোনো সুখবর নেই। কিন্তু কিল দেওয়ার যে গোসাই, সেই গোসাই সরকার তৈরি করে ফেলেছে। সরকারের যে সকল পেটোয়া বাহিনী রয়েছে, চাঁদাবাজ রয়েছে, সরকারি মদতপুষ্ট চাঁদাবাজ, সরকারের নাম ব্যবহার করা চাঁদাবাজ, সরকারের প্রভাব ব্যবহার করা চাঁদাবাজ, মন্ত্রী MP থেকে শুরু করে সবাই মিলে যে একটা ইকোনমি, যেটাকে বলা হয় গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি, সেই এটাকে রেড ইকোনমিতে পরিণত করে ফেলেছে। কৃষকের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, পুরো সার্কুলেশনের সমস্যা, খাদ্যের সমস্যা, দুর্ভিক্ষ, বেকার সমস্যা, হানাহানি, এরকম ঘটনা যখন ঘটে তখনই কিন্তু একটা দুর্ভিক্ষ দানা বাঁধে। এবং যখনই কোনো একটা দেশে দুর্ভিক্ষ হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে দুর্ভিক্ষ হয় সেখানে জনযুদ্ধ, মানে সিভিল ওয়ার হয়ে যায়। আপনি রুয়ান্ডার কথা চিন্তা করেন, উগান্ডার কথা চিন্তা করেন, আফ্রিকার যে দেশগুলো এখন যুদ্ধ চলছে এবং গত 20 বছর ধরে যেখানে যেখানে যুদ্ধ চলছে, ইথিওপিয়ার কথা চিন্তা করেন। আগে মানে এরকম সমস্যা, বাংলাদেশের সমস্যাগুলো পলিটিক্যাল সমস্যা, ন্যাচারাল ডিজাস্টার, তারপরে দুর্ভিক্ষ, আর সেই দুর্ভিক্ষের মধ্যে বারবার ক্ষমতার পট পরিবর্তন, আর বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে সশস্ত্র যুদ্ধ। সিমিলারলি ইন আফগানিস্তান। এখন ধরেন আফগানিস্তানে আপনি একটা শিশু, মানে আফগানি কত মুদ্রায় যেন, বাংলাদেশি টাকায় 3-4 হাজার টাকায় আপনি 10-11 বছরের একটা বাচ্চা মেয়ে কিনতে পারবেন দাসী হিসেবে। ক্যান ইউ ইমাজিন? এ কথা মানে আপনি চিন্তা করেন, আপনি একজন বাবা, আপনার পেটের চাহিদার জন্য আপনি আপনার 11 বছরের একটা মেয়েকে মাত্র 5,000 টাকায় 80 বছরের একটা কোনো বৃদ্ধের কাছে বিক্রি করছেন ক্রীতদাসী হিসাবে। সেই বৃদ্ধ তাকে নিয়ে যাইছে তাই করতে পারবে, এবং রাষ্ট্র
এই জনসংখ্যা সামাল দেওয়ার জন্য, পরিস্থিতি দেওয়ার জন্য এটা রাষ্ট্র মেনে নিতে বাধ্য হচ্ছে। এটাকে আপনি বর্বর বলতে পারবেন। এছাড়া রাষ্ট্র তো তাকে খাওয়াতে পারছে না, ভাতা দিতে পারছে না, রাষ্ট্র তাকে শেল্টার দিতে পারছে না, শিক্ষা দিতে পারছে না। ফলে কি হচ্ছে? সে কৃতদাস হোক, কিন্তু সে বেঁচে থাকুক। এই হলো অর্থনৈতিক সংকট। আর এই সমস্ত অবস্থা যখন চলতে থাকে কোনো একটা দেশে, তখন সেই দেশের জেনারেলরা কেউ যদি মানে এই যে এখানে তাদের যে ঘাড়ের উপর যে স্টারগুলো থাকে, এগুলো তারা বাড়াতে থাকে। 3 স্টার জেনারেল, 4 স্টার জেনারেল, ফিল্ড মার্শাল। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, পেটে ভাত নাই, কিন্তু মন্ত্রী পরিষদ, তারপরে সেনাপ্রধান, সবার ডাটফাট দেখেন, কথাবার্তা দেখেন, অফিস আদালতের যে সমস্ত জৌলুস, আপনার দেখে মনেই হবে না যে পাকিস্তানে মানুষ না খেয়ে আছে। পাকিস্তানের যে জিডিপি বলতে গেলে শূন্যের পর্যায়ে, তারা দেউলিয়া, ব্যাংক্রাফট হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন না তাদের ভাবসাব দেখলে। এবং তারা একের পর এক জঙ্গি বিমান বানাবে, একের পর এক এই কাজগুলো করবে, অথচ তাদের পেটে ভাত নাই। আফগানিস্তানে গিয়ে দেখেন, তারা এখন রাশিয়ার সাথে বন্ধুত্ব করছে, আমেরিকার সাথে যুদ্ধ করবে, অথচ যে দেশে আমেরিকার সাথে তারা যুদ্ধ করবে, নিজেদের বাচ্চাদেরকে তারা দাসী হিসেবে, কৃতদাসী হিসেবে বিক্রি করে দিচ্ছে। কাজেই এই যে আমাদের দেশে এখন দেখেন যে সমস্যাগুলো, এই সমস্যার সাথে পাল্লা দিয়ে আপনি দেখবেন রাজনীতিবিদ, আমলাদের যারা ক্ষমতাধর, তাদের ক্ষমতা বাড়ছে, তাদের জৌলুস বাড়ছে। এখন দেখবেন মন্ত্রী এমপিরা তাদের পোশাকের ডাটফাট দেখেন, যেটি যখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, এত ডাটফাট আপনি দেখতেন না। যাদের একটু সচ্ছল, তারা কোট পরছে, টাই পরছে, পাগলের মতো ছোটাফেটা করছে। মানে এমন একটা ব্যাপার স্যাপার যেটা না দেখলে বুঝতে পারবেন না। এটা এই যে অর্থনীতির দেউলিয়াত্মপনা। 2 নম্বর হলো যে এখানে বড় বড় প্রকল্পগুলো, মানে যখন এরকম একটা অবস্থা হয়, তখন এই দরিদ্র দেশগুলোকে, অসহায় দেশগুলোকে শোষণ করার জন্য সাম্রাজ্যবাদের শক্তি, ধনীরা পথ পেতে বসে থাকে। আমাদের গ্রামে গিয়ে আপনি দেখবেন যে মহাজন যারা ধনী হয়েছে, জমিদার হয়েছে, মানে একটা এলাকাতে যত বেশি লোক দরিদ্র, সেই এলাকার জমিদার বাড়ি তত বেশি জলুসপূর্ণ। আপনি ইতিহাস দেখেন, জমিদারের প্রথা চালু হওয়ার পরে যে দেশটা যত বেশি দরিদ্র, সেই দেশে রাজার প্রাসাদ তত বেশি জৌলুসপূর্ণ হয়। ফ্রান্সে যখন রেভলিউশন হলো, সেই সময়টাতে ফ্রান্সের যে প্রাসাদ, সেই যে ভার্সাই প্রাসাদ বা অন্যান্য তাদের অন্ততপক্ষে কয়েক ডজন প্রাসাদ ছিল, পৃথিবীর সবচেয়ে মার্ভেলাস প্রাসাদগুলো তারা নির্মাণ করেছে, অথচ মানুষ অনাহারে মরছে। তো সেই দিক থেকে দেখবেন যে রাষ্ট্র যখন এরকম বিবেকহীন প্রকল্প করে, বড় বড় ব্যয় নির্বাহ করতে চায়, যুদ্ধ বিমান কিনতে চায়, কামান কিনতে চায়, বন্দুক কিনতে চায়, এবং খুব যাকে বলা হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, এটা করেঙ্গা, এটা ট্যাং করেঙ্গা, এই ভাবসাব যখন দেখায়, আপনি বুঝতে পারবেন যে চারিদিক থেকে অভাব, অভিযোগ, দুর্ভিক্ষের যে হাতছানি, সেই হাতছানি প্রবল থেকে প্রবলতর হচ্ছে। কাজেই যদি সচেতন নাগরিক হন, যার যার অবস্থান থেকে আপনাদের বলতে হবে আপনাদের কি দরকার এখন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নাকি বন্দুক, বিমান, কামান ইত্যাদি। দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল সারফেসে কাল একটি খবর ভূমিকম্পের মতো আছড়ে পড়েছে। আর এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আকাশ সীমার নিয়ন্ত্রণ। চীন ও বাংলাদেশের মধ্যে কাল এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে। সেই পার্টনারশিপ অনুযায়ী চীন বাংলাদেশের বিমান বাহিনীকে 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট দিতে চলেছে, যা কিন্তু ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের বিমান কিন্তু শেষবার ব্যবহার করেছিল পাকিস্তান অপারেশন সিন্দুরের পর্বে। অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম দিক ও পূর্ব দিক দুটো দিকেই কিন্তু চীনের আধিপত্য বাড়লো, যা ভারতকে নিঃসন্দেহে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব এক্স্যাক্টলি চীন ও বাংলাদেশের মধ্যে কি চুক্তি হলো এবং এক্ষেত্রে ভারতের ফিউচার স্টেপগুলোই বা কি হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত কমেন্ট করবেন, যেন আমাদের ভিডিও আপনার টাইমলাইন অবধি রেগুলার পৌঁছে দেয় ইউটিউব। যখন যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বেজিং সফর হয়েছিল, সেই বেজিং সফরে সব থেকে বড় ও কৌশলগত চমক হলো এই $2.2 বিলিয়ন মেগা ডিফেন্স ডিল। কিন্তু সাধারণ একটি ফাইটার জেট কেনা নিয়ে হঠাৎ করে দিল্লি বা কেন কনসার্নিং হলো,
কেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই বা বলছেন ভারতের পূর্ব সীমান্তে চীন এক নতুন চেকমেট চাল চালতে শুরু করলো? যদি ডিটেইলিং এই ভিডিওটি দেখেন আপনারাও খুব সহজভাবেই বুঝতে পারবেন চীন এক্স্যাক্টলি কিভাবে ভারতকে বিপদে ফেলতে চাইছে। প্রথমে জানা দরকার বাংলাদেশ যে বিমানটি কিনছে অর্থাৎ সেই J-10CE সেই বিমানটি আসলে কতটা শক্তিশালী। দেখুন, এটি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের মূল চালিকা শক্তি। J-10C এর একটি এক্সপোর্ট ভার্সন। একে বলা হয় 4.5 জেনারেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইটার জেট। এটি শব্দের থেকে প্রায় দ্বিগুণ গতিতে উঠতে পারে এবং এতে রয়েছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী WS-10B আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এর ভিতরে আছে AESA অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে, অর্থাৎ এই র্যাডার জ্যামিং প্রতিরোধে এবং এটি একসাথে আকাশে ও মাটিতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এটি প্রায় 5600 কেজি গোলা বারুদ বহন করতে পারে এবং ইম্পর্টেন্ট আরো হয়ে যাচ্ছে যে এর ভিতরে কিন্তু রয়েছে চীনের অত্যাধুনিক P-15L মিসাইলকে ইন্টিগ্রেট করার ক্ষমতা। অর্থাৎ এই মিসাইল, যে মিসাইলটি পাকিস্তান অপারেশন সিন্দুরে ব্যবহার করেছিল, সেই একই ধরনের প্রযুক্তি কিন্তু চীন এবার বাংলাদেশের হাতেও তুলে দিয়ে ভারতকে চাপে রাখলো, তা কিন্তু স্পষ্ট। এবার আসি ভারতের এক্স্যাক্টলি ফাইটার জেট ওরিয়েন্টেড জায়গায় ভারতের কি স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত একটি রাফায়েল বা একটি F-16 জেট কিনতে $100 বিলিয়ন বেশি টাকা খরচ করে, তা আমরা জানি। সেখানে চীন বাংলাদেশকে এই অত্যাধুনিক প্রযুক্তি দিচ্ছে মাত্র $40 মিলিয়ন। ফলে বাংলাদেশের যে ফোর্সেস গোল 2030 এর একটি সামরিক আধুনিকরণের চেষ্টা তারা করছে এর আন্ডারে, সেখানে কিন্তু চীন বাংলাদেশকে ক্রমাগত শক্তিশালী করে দিচ্ছে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পক্ষ থেকে ক্রমাগত এই J-10C ফাইটার জেটকে কিন্তু ব্যবহার করা হয়েছিল এবং ইম্পর্টেন্ট বিষয় যেটা, ভারত এই প্রত্যেকটি ফাইটার জেটকেই গুলি করে নামিয়েছিল এবং বিমান বাহিনীর একটি অফিসিয়াল মেনটেনেন্স টেন্ডার থেকে পরিষ্কার হয়ে যায় যে ভারতের 36টি যে রাফায়েল আছে সেই 36টি রাফায়েল অপারেশন সিন্দুর পর্বে সুরক্ষিত আছে। অর্থাৎ পাকিস্তান একের পর এক J-10C ফাইটার জেটকে কিন্তু হারিয়েছিল অপারেশন সিন্দুর পর্বে, তুলনায় ভারতের ফাইটার জেট কিন্তু নিজের দমে কিন্তু বহাল তবিয়াতে আছে। অর্থাৎ এই ধরনের শক্তিশালী ফাইটার জেট আসলে ভারতের বিপক্ষে লড়ার জন্য কতটা শক্তিশালী সেই প্রশ্ন কিন্তু অপারেশন সিন্দুরে উঠে যায় এবং অনেকে এই সময় চীনা অস্ত্র নিয়ে একাধিক বিরূপ মন্তব্য করেছিলেন যে একের পর এক P-15 মিসাইল কিভাবে লক্ষ্যচ্যুত হচ্ছে, কিভাবে ফাইটার জেট একের পর এক মাটিতে পড়ে যাচ্ছে। এবং অদ্ভুত বিষয় হলো এরপরও চীন বা বাংলাদেশ একে অপরের সঙ্গে সেই ফাইটার জেট নিয়ে একটি সামরিক চুক্তি করলেন, যে চুক্তির পরিমাণ $40 মিলিয়ন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পশ্চিমে ইতিমধ্যেই পাকিস্তান 36টি J-10C ফাইটার জেট কিন্তু অ্যাকোয়ার করেছে অর্থাৎ কিনেছে। এবার পূর্বেও বাংলাদেশ যদি একই ধরনের ফাইটার জেটকে কেনে তাহলে ভারতের দুই সীমান্ত অর্থাৎ পশ্চিম ও পূর্ব দিকে চীন কিন্তু নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ডুয়েল ফ্রন্ট এয়ার চ্যালেঞ্জ বা দুই প্রান্তে বিমান বাহিনীকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি কিন্তু চীন এক্ষেত্রে তৈরি করলো। ইম্পর্টেন্ট বিষয় হলো এর ভিতরেও একটা রহস্য লুকিয়েছিল যে এই ধরনের ফাইটার জেটকে বাংলাদেশ ঠিক কোথায় মোতায়েন করবে। এই পুরো বিষয়টায় বাংলাদেশ সরকার কিন্তু ভারতকে কিছুটা হলো মিথ্যে কথা বলেছে বলা যায়। কেন আমি বলছি, কারণ এই পার্টিকুলার বিষয়ে লালমনিরহাট এয়ারবেসের কথা কিন্তু উঠে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারফিল্ডটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরে কিন্তু তৈরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এই লালমনিরহাট এয়ারবেসটিকে নতুন করে সচল করার কাজ শুরু করেছে এবং এখানেই কিন্তু ফাইটার জেটগুলো রাখার হ্যাঙ্গার পয়েন্ট তৈরি করা হয়েছে। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক থেকে কিছুটা দূরেই অবস্থিত এই লালমনিরহাট এয়ারবেস এবং এই এয়ারবেসের কাছে যদি এই এয়ারবেসে যদি ফাইটার জেটগুলো মোতায়েন করে বাংলাদেশ, তাহলে শিলিগুড়ি করিডরের এত কাছে চীনা প্রযুক্তির ফাইটার জেট এসে যাওয়ায় ভারতের কিন্তু সেভেন সিস্টার্সে নিঃসন্দেহে চাপ বাড়বে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কিছুদিন আগেই জানিয়েছিলেন যে বাংলাদেশ ভারতকে আশ্বস্ত করেছে যে সামরিক উদ্দেশ্যে এই লালমনিরহাট এয়ারবেস ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু হঠাৎ করে এই এতগুলো চীনা ফাইটার জেট কেনার পরে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে,
ভারতকে তারা মিথ্যে কথা বলেছে এবং সম্ভবত লালমনিরহাট এয়ারবেসের হ্যাঙ্গার পয়েন্টেই অর্থাৎ শিলিগুড়ি করিডর থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই বাংলাদেশ চীনা এই ফাইটার জেটগুলোকে মোতায়েন করতে চলেছে। অর্থাৎ তারা ভারতকে শুধু মিথ্যে কথা বলেছে তা নয়, ভারতের সঙ্গে কিন্তু এক্ষেত্রে বিশ্বাসঘাতকতাও করেছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু মাস আগেই বাংলাদেশের সেনাপ্রধান যখন লালমনিরহাট এয়ারবেসে বারবার যাচ্ছিলেন, তখনই প্রশ্ন উঠেছিল যে হঠাৎ করে বিশ্বযুদ্ধের সময় এই ধরনের পার্টিকুলার বিমান ঘাঁটিকে কেন ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশ? সত্যি কি তারা ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে? কারণ এই লালমনিরহাট এয়ারবেসের স্ট্র্যাটেজিক পয়েন্টটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি শিলিগুড়ি করিডরের অত্যন্ত কাছে। এখানে যদি বিদেশি শক্তি চলে আসে তাহলে ভারতের চাপ বাড়বে। সে সময় বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ ডিনাই করে বলেছিল তাদের এই মুহূর্তে লালমনিরহাট এয়ারবেসকে ফিরিয়ে আনার কোনো চিন্তা ভাবনা নেই, ভারত যেন আশ্বস্ত থাকেন। এবার বিষয় হলো, এই যে চুক্তি বাংলাদেশ চীনের সঙ্গে করছে, এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? দেখুন, প্রথমত বাংলাদেশ আধুনিক অস্ত্রে বলীয়ান হয়ে উঠছে, তা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভালো হয়ে যেতে পারে। কিন্তু কোনো রাষ্ট্রের সঙ্গে কোনো রাষ্ট্র যদি কোনো ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করেন, তাহলে বিশেষজ্ঞরা বলেন যে আগামী 30 বছরের জন্য একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। কারণ এই জেটে স্পেয়ার পার্টস, সফটওয়্যার আপডেট, মিসাইল ইন্টিগ্রেশন, পাইলট ট্রেনিং এর জন্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে বেজিং এর উপর নিয়ন্ত্রণ করতে হবে। ফলে ঢাকার উপর বেজিং এর ভূ রাজনৈতিক প্রভাব বহু গুণ বেড়ে যাবে এবং ভারত কিন্তু কখনো এটা এফোর্ড করতে পারবে না। এবং চীনের সেই কুখ্যাত ডেপ ট্র্যাপ, অর্থাৎ ঋণের জালে ফাঁসানো থেকে শুরু করে মিলিটারি ইন্টিগ্রেশন, সব জায়গাতেই যখন চীন বাংলাদেশকে ডমিনেট করতে শুরু করবে, তখন কিন্তু ভারতের কোথাও না কোথাও চাপ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব যে অস্তিত্ব সেটাও কিন্তু বিফলে চলে যাবে, তা কিন্তু প্রশ্ন। আর একটা পার্টিকুলার বিষয় নিয়ে এই প্রতিবেদন আলোচনা করতে চাই, তা হলো এই 24টি চীনা জেট কি ভারতের সামরিক শ্রেষ্ঠত্বকে গুড়িয়ে দিতে পারে? উত্তর হলো না। ভারতের সামরিক ভারসাম্য রাতারাতি এতে কোনোভাবেই বদলে যাবে না। ভারতের ইস্টার্ন এয়ার কমান্ডের অধীনে আসাম ও পশ্চিমবঙ্গে রয়েছে বিশাল বিমান ঘাঁটি, এমনকি সেই বিমান ঘাঁটিতে রয়েছে সুকোই 30 MKI, রাফায়েলের মতো হেভিওয়েট ফাইটার জেটও কিন্তু এই ধরনের বিমান ঘাঁটিতে মোতায়েন আছে। এবং ভারতের র্যাডার নেটওয়ার্ক এবং অ্যান্টি ডিফেন্স এয়ার সিস্টেম তা কিন্তু অত্যন্ত শক্তিশালী। ফলে চীন যতই ফাইটার জেটকে সীমান্তে পাঠানোর চেষ্টা করুক না কেন, আসলে ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশের এই শক্তি যে তুলনাতেই আসে না, তা কিন্তু পরিষ্কার। তবে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, যে চীন ভারতকে চাপে রাখতে যে-10 সিরিজের একাধিক প্রযুক্তিগত বিমান ভারতের 2 সীমান্তে মোতায়েন করে দিয়েছে এবং বঙ্গোপসাগরের ব্লু ইকোনমি এবং আকাশ সীমার সুরক্ষায় বাংলাদেশ যেভাবে নিজে একা চীনকে সঙ্গে নিয়ে ভারতকে চাপে রাখতে চাইছে, তা কিন্তু ভারতকেও পরবর্তীকালে বিপাকে ফেলে তাদের স্ট্র্যাটেজিক্যাল ভিউ পয়েন্টটাকে শিফট করতে বাধ্য করবে। সব মিলিয়ে সীমান্ত উত্তাল, পরবর্তী পদক্ষেপ ভারত কি নেয় জানার জন্য অপেক্ষা করতেই হবে। আপনারা কিভাবে দেখছেন?